নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেল প্রভা একাডেমিতে স্বাগত। এই চ্যানেলের মাধ্যমে লেটেস্ট চাকরির খবর সাথে কিছু ক্লাস দেওয়া হয়। তো আগের ক্লাসে আমরা ভারতের প্রাচীন ইতিহাস সম্বন্ধে আলোচনা করা শুরু করেছিলাম। তো আজকে এটার দ্বিতীয় ক্লাস। তো চলো ক্লাসটা শুরু করা হোক। আমরা প্রাচীন ভারতের ইতিহাসে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা নিয়ে আগের ক্লাসে কিছু আলোচনা করেছিলাম। তো যে লাস্ট যে স্লাইডটা ছিল সেটা ছিল জীবিকা সম্বন্ধিত, ঠিক আছে, যে সিন্ধু সভ্যতার লোকেরা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করতো। তো চলো আজকে পরের স্লাইডগুলো নিয়ে আলোচনা করা হোক। জীবিকা পশুপালনও ছিল, কৃষি ছাড়াও আরেকটা জীবিকা ছিল কি তাদের পশুপালন। পশুপালন ছিল সিন্ধু অধিবাসীদের অপর উল্লেখযোগ্য জীবিকা। কি কি পশুদের পালন করা হতো? বিশেষ করে ভেড়া, মহিষ, কুচকোয়া ষাঁড়, গরু, কুকুর প্রভৃতি কিন্তু পশুপালন করা হতো। এছাড়া ছিল উট, বলদ, গাধা। এইসব পশু কি কাজে লাগতো? মাল বহন করতে কাজে লাগতো। এখান থেকে একটা প্রশ্ন আছে, দেখো এখানে কোথাও কিন্তু ঘোড়ার কথাটা নেই, ঠিক আছে। তো প্রশ্ন কি আছে? প্রশ্ন আছে যে সিন্ধু সভ্যতার লোকেরা কোন পশুর ব্যবহার জানতো না বা কোন পশু সম্বন্ধে তাদের জ্ঞান ছিল না। তো উত্তর কি হবে? ঘোড়া, ঠিক আছে। সিন্ধু সভ্যতার লোকেরা কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো না। তারপরে দেখো পোশাক, এরা কোন ধরনের পোশাক ব্যবহার করত? তো সিন্ধু সভ্যতার যে লোকেরা ছিল তারা সুতির বস্ত্রের উৎপাদন করে সুতির বস্ত্র কিন্তু পরিধান করত। দেখো কি লেখা আছে, সিন্ধু অঞ্চলে সুতি বস্ত্রের উৎপাদন ব্যাপক ঠেলায় তুলার চাষ বিখ্যাত। সিন্ধু শহরগুলিতে বস্ত্র বয়ন একটি বড় শিল্প ছিল। মহেঞ্জোদারোর বিভিন্ন বাড়ি থেকে সুতো কাটার যন্ত্র পাওয়া গেছে। সিন্ধুর শহরগুলি থেকে সুতি বস্ত্র পশ্চিম এশিয়ায় রপ্তানি হতো। মেসোপটেমিয়া সিন্ধুর সিলমোহর লাগানো কাপড়ের গাঁট আবিষ্কৃত হওয়ার ফলে একথা প্রমাণিত হয়েছে যে সিন্ধু সভ্যতার লোকেরা কোথাকার সাথে করতো? ব্যবসা বাণিজ্য করতো, মেসোপটেমিয়ার সাথে ব্যবসা বাণিজ্য করতো। সিন্ধু অধিবাসীরা পশমের পোশাকও ব্যবহার করতো বলে জানা যায়। নারীরাও দুই পোস্ত পোশাক ব্যবহার করত। নারীরা নানাবিধ অলঙ্কারও পরতো। কানে, হাতে, গলায় এই অলঙ্কার পরা হতো। এর আগের ক্লাসে আমি বলেছি কোথাকার অলঙ্কার বিখ্যাত। তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওটা দেখো, সেখানে বলা হয়েছে কোথাকার অলঙ্কার বিখ্যাত। এবার কিসের কিসের অলঙ্কার ব্যবহার করতো তারা? সোনার, রূপার বা দামি পাথর দিয়ে যেসব অলঙ্কার তৈরি হতো সেই অলঙ্কারগুলো কিন্তু তারা ব্যবহার করতো। গহনাগুলোকে কি করা হতো? পালিশ করা হতো খুবই উৎকৃষ্টভাবে, খুবই ভালোভাবে। নারীরা নানা ছাঁচে কবরী বাঁধত ও সুগন্ধি দ্রব্যের দ্বারা প্রসাধন করতো, অর্থাৎ স্নান করতো। চোখে সুরমা অর্থাৎ কাজল লাগাতো। হরপ্পা সংস্কৃতে বুর্জিয়া বা মধ্যবিত্ত বণিক শ্রেণীর লোকেরা ফলে এই ধরনের বিলাসিতা করত। সিন্ধু আদি অধিবাসীদের পোশাকের নিদর্শন হরপ্পায় পাওয়া গেছে। এটি অতি ক্ষুদ্র মূর্তি থেকে অনুমান করা হয় এই মূর্তির নিম্ন অঙ্গে ছিল ধুতির মতো কাপড় আর ঊর্ধ্বে অঙ্গে ছিল একটি চাদর। তাহলে কিভাবে তারা থাকতো? নিচে পড়তো ধুতি, ঠিক আছে, আর উপরে কি পড়তো? শৈলে পড়তো চাদর। চলো পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখো সংস্কৃতি, অর্থাৎ তারা কিভাবে তাদের দিনগুলো উদযাপন করতো বা দিনগুলো পালিত করতো। সিন্ধু সংস্কৃতি অন্যতম বৈশিষ্ট্য হলো এই সংস্কৃতির ভৌগোলিক পরিমণ্ডল সুদূর বিস্তৃত ছিল। এর বিভিন্ন প্রান্ত থেকে এই রকমের বেশ কিছু পাথর ও ধাতুর দ্রব্যাদি পাওয়া গেছে। এর থেকে অনুমান করা সঙ্গত যে বিশেষ বিশেষ জিনিস বিশেষ কারখানায় তৈরি করা হতো। পরে সেগুলো উৎপাদন স্থল থেকে বিভিন্ন নগর, শহর বা গ্রামে রপ্তানি করা হতো। যেসব উজ্জ্বল পাথরের তৈরি ধারালো ব্লেড প্রধানত রোরি আর সুকুর অঞ্চলে তৈরি হতো, কিন্তু পরে তা অন্যত্রে পাঠিয়ে দেওয়া হতো। এর থেকে অনুমান করা যায় নগর পরিকল্পনার মতোই কারিগর শিল্পের ক্ষেত্রেও প্রশাসনিক নিয়ন্ত্রণ কার্যকর ছিল। হরপ্পা সংস্কৃতির শিল্পবোধ খুব উন্নত মানের ছিল না। আবাস গৃহগুলির স্থাপত্য এমনভাবে তৈরি করা হয় যার ফলে গৃহগুলির লোকেরা থাকার সুবিধা হয়। হরপ্পার ষাঁড়গুলির মূর্তি বেশ শিল্পবোধ সম্পন্ন। হরপ্পায় পাখি টানা রথের খেলনা পাওয়া গেছে, এতে কিছুটা কল্পনার মিশ্রণ দেখা যায়, ঠিক আছে। তো তোমাদের হরপ্পা সভ্যতার লোকেরা কিন্তু সেই মতো পরিকল্পনা মাফিক কিন্তু শিল্পের
প্রসারণ ঘটাতে পারেনি। ঠিক আছে, তাদের শিল্পবোধ কিন্তু খুব একটা উন্নত ছিল না। শুধুমাত্র যে বাড়িগুলো ছিল সেগুলো শুধুমাত্র থাকার জন্যই ব্যবহার করা হতো, থাকতেই পাবে সেরকম কোনো ডিজাইন করা থাকতো না। আর ষাঁড়গুলির যে মূর্তি পাওয়া গেছে সেগুলোতে মোটামুটি শিল্পবোধ সম্পন্ন। পাখি টানা রথ পাওয়া গেছে, সেটা শুধু কল্পনা মাত্র। ঠিক আছে, তো শিল্প সম্বন্ধে তাদের অতটা জ্ঞান ছিল না। চলো পরের ইস্যু চলে যাচ্ছে। বলছে কি কি পুজো করতো বা কি কি ধর্মের লোক সিন্ধু সভ্যতায় বাস করতো। তো ধর্ম বিশ্বাসী সিন্ধু সভ্যতায় নিম্নলিখিত দেবদেবীর পুজো হতো। প্রধান যে পুজোটা ছিল সেটাকে বলছি মাতৃ মূর্তি, ওই জন্য এটাকে 1 নম্বরে রেখেছি। দেখো, সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলি থেকে অসংখ্য নারী মূর্তি আবিষ্কৃত হয়েছে। ঐতিহাসিকদের অনুমান যে সেই সময় মাতৃদেবীর পূজা খুব জনপ্রিয় ছিল। এবার মাতৃদেবীর পূজা কেন জনপ্রিয় ছিল? যেমন এখন আমাদের সমাজ হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ, কিন্তু সেই টাইমে সিন্ধু সভ্যতার টাইমে কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ ছিল না, তখন ছিল কিন্তু মাতৃতান্ত্রিক সমাজ। ঠিক আছে, এখান থেকে একটা প্রশ্ন আছে যে হরপ্পা বা সিন্ধু সভ্যতার সমাজটা কেমন ছিল, পিতৃতান্ত্রিক না মাতৃতান্ত্রিক? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে মাতৃতান্ত্রিক। মাতৃতান্ত্রিক, ওই জন্য মাতৃমূর্তিটা পূজা করা হতো। কোনো কোনো মূর্তির গায়ে ধোঁয়ার স্পষ্ট চিহ্ন দেখে মনে হয় দেবীকে প্রসন্ন করতে আদিবাসীরা ধূপ ও প্রদীপ জ্বালাতো। শুধু তাই নয়, সিলমোহরে উৎকীর্ণ প্রতিকৃতি থেকে মনে হয় দেবদেবীর কাছ থেকে বর লাভের আশায় তারা জীবজন্তু এমনকি নরবলিও কিন্তু সেই টাইমে দিত। এটা শুধুমাত্র অনুমান করা হচ্ছে যে জীবজন্তুর পাশাপাশি নরবলি, কারণ তোমরা আগের ক্লাসে দেখেছো যে সেই টাইমে কিন্তু কৃতদাসের ব্যবস্থা ছিল। তো হতে পারে যে কৃতদাসদেরকে বলি দেওয়া হতো দেবদেবীকে উৎসর্গ করার জন্য। ঠিক আছে, পরের যেটা ইম্পর্টেন্ট দেবতা বলতে পারো যেটা পুজো করা হতো, সেটা হচ্ছে শিব সদৃশ দেবতার অস্তিত্ব। শিবের মতনই কিন্তু শিব বলা যেতেও পারে, নাও বলা যেতে, পুরোপুরি এখন যে শিবের আমরা পুজো করি সেই মতো কিন্তু ছিল না। দেখে না, হরপ্পার একটি শিলমোহরে পশু বেষ্টিত পদ্মাসনে উপবিষ্ট 3 মুখ এবং 3টি সিং বিষ্টিত একটি দেবমূর্তি পাওয়া গেছে। জন মার্শাল হিন্দু দেবতা পশুপতি শিবের সঙ্গে জন মার্শাল এই দেবতার মূর্তিটাকে পশুপতি শিবের সঙ্গে অনেক মিল খুঁজে পেয়েছেন। তবে এই দেবতা পশু বেষ্টিত স্থান না থাকায় ব্যাসাম সরাসরি শিব না বলে আদি শিব বলে এটাকে কিন্তু মনে করছে। ঠিক আছে, ব্যাসাম আরেকজন কিন্তু ঐতিহাসিক যে কিন্তু এটাকে আদি শিব বলে মনে করছে। আর জন মার্শাল হচ্ছে বিখ্যাত একজন ঐতিহাসিক যে হরপ্পা সভ্যতার খনন কার্য শুরু করেছে পুরোপুরি ভাবে, সেটা বলা যেতে পারে। তো সে কিন্তু পশুপতি শিবের সঙ্গে এই মূর্তিটাকে তুলনা করেছে। ঠিক আছে, চলো পরে ইসে চলে যাচ্ছে। 3 নম্বর যেটা পুজো করা হতো লিঙ্গ ও যোনি পুজো। লিঙ্গ ও যোনির আকৃতি বিশিষ্ট বেশ কিছু পাথরের বস্তু এখানে আবিষ্কৃত হয়েছে, যা থেকে কোনো কোনো ঐতিহাসিক অনুমান করে যে হরপ্পা সভ্যতার অধিবাসীরা লিঙ্গ ও যোনি পূজাও কিন্তু করত। ঠিক আছে, তারপর দেবতা ছাড়াও আরো অনেক কিছু তারা কিন্তু পুজো করত। কি কি অন্যান্য জিনিসের পুজো করতো দেখে নাও। এখানে বলে দিচ্ছে জল, আগুন, গাছ, বিভিন্ন জীবজন্তু, তার সাথে সূর্য, স্বস্তিক চিহ্ন, চক্র চিহ্ন ইত্যাদিকে তারা কি মনে করতো? পবিত্র বলে মনে করতো। তো 3 ধরনের দেবদেবী পেলে, মাতৃমূর্তি, তারপর ঋষভ দেব বা পশুপতি দেব শিব, আর হচ্ছে তোমার জনিয়া লিঙ্গ, আর অন্যান্য মধ্যে হচ্ছে জল, আগুন, গাছ, বিভিন্ন জীবজন্তু, আর এগুলোকে পুজো করত। আর চিহ্নের মধ্যে সূর্য, স্বস্তিক চিহ্ন, চক্র চিহ্ন এগুলোকে পবিত্র বলে মনে করত। ঠিক আছে, এবার চলে আসো শস্যগার, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো বলছে হরপ্পা একটি শস্যগার আবিষ্কৃত হয়েছে। এখান থেকে বুঝতে পারবে যে তখনকার লোকেরা কতটা উন্নত ছিল। এই শস্যগার হলো লম্বায় 169 ফিট আর চওড়ায় 135 ফিট। মতান্তর আছে, মতান্তরে 150 থেকে 200 ফিট। ঠিক আছে, লম্বায় হচ্ছে তোমার 200 ফিট আর চওড়ায় হচ্ছে 150 ফিট। বন্যার জল যাতে এই শস্যগারে কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য পোড়া মাটির উঁচু ভিতের উপর এই শস্যগারটা তৈরি করা হতো। এটাই হচ্ছে তখনকার যুগের মানুষের কিন্তু বুদ্ধিমত্তার পরিচয়, যে যেন বন্যার জল ঢুকে না যায় তার জন্য কিন্তু তারা পরিকল্পনা মাফিক
শস্যাগারটাকে উঁচুতে রাখতো, উঁচু কোনো জায়গাতে রাখতো। যদি না থাকতো উঁচু জায়গায়, তাহলে উঁচু ভূমি তৈরি করে তার উপর শস্যাগারটাকে রাখা হতো। শস্যাগারটি কয়েকটি পৃথক পৃথক কক্ষে ভাগ করা ছিল। শস্যাগারের পাশেই উঁচু বাঁধান চাতাল ছিল। এখানে শ্রমিকরা শস্য ঝাড়াই আর মাড়াই করতো। ঠিক আছে, শস্যাগারের পাশেই ছিল 2 কামরাযুক্ত শ্রমিকদের আবাসের কেন্দ্র। মোট 14টি ছোট ছোট দালানের একটি ব্লক লক্ষ্য করা যায়। কোনো কোনো পণ্ডিত মনে করেন যে শ্রমিকরা এই শস্যাগারের কাজে নিযুক্ত করা হতো। অধ্যাপক ব্যাসাম এই শস্যাগারটিকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে কিন্তু তুলনা করেছেন। তিনি মনে করেন এইরকম শস্যাগার মহেঞ্জোদারোতেও কিন্তু ছিল। তো হরপ্পা শস্যাগারটা বিখ্যাত। ঠিক আছে, হরপ্পা শস্যাগারটাই কিন্তু বিখ্যাত। পরের স্লাইডে চলে যাচ্ছি। সভাগৃহ। মহেঞ্জোদারোতে 85x97 ফিটের একটি বিরাট দালানের ভগ্নাবশেষ আবিষ্কৃত হয়েছে। চতুষ্কোণ স্তম্ভ বিশিষ্ট বিরাট কক্ষযুক্ত এই দালানের ভগ্নাবশেষকে কিন্তু সভাগৃহ বলা যেতে পারে, বা সভাগৃহ বলা হতো। এখানে বিভিন্ন ধরনের সভা হতো এবং সেখান থেকে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন হতো, নিয়ম কানুন পাস করা হতো। ঠিক আছে, লাস্ট যেটা আজকের স্লাইড আছে দেখে নাও, স্নানাগার। এটা কিন্তু মহেঞ্জোদারোতে অবস্থিত। মহেঞ্জোদারোতে একটি বিশেষ স্নানাগার আবিষ্কৃত হয়েছে। এই স্নানাগারকে সিন্ধু সভ্যতা একটি বিশেষ বৈশিষ্ট্য বলা হয়। এই স্নানাগারে বাইরের দিকে মাপ ছিল 180 থেকে 108 ফিট। স্নান করার জলাধারটির মাপ ছিল 39 থেকে 23 ফিট, অর্থাৎ যেটুকুতে জল থাকবে সেটুকু হচ্ছে 39 আর 23 ফুট। এবার চারদিকে বাঁধানোর জন্য লম্বা করে আরেকটা ছিল, যেখানে সিঁড়ি করা ছিল। ঠিক আছে, তো এই সিঁড়ির মাপ ছিল, লম্বা ঘর বিশিষ্ট মাপটা ছিল কত, 180 থেকে 108 ফিট। গভীরতা ছিল 8 ফিট। জলাধারটিকে জল ঢোকাবার বা বের করার ব্যবস্থা ছিল। এর এক পাশে বসবার জন্য কিন্তু মঞ্চও ছিল। জলাধারের অন্য 3 পাশে বারান্দা এবং তার পাশে ছোট ছোট ঘর ছিল। এই ছোট ছোট ঘরগুলোরও কিন্তু তখন মানে কাজ ছিল। মার্টিন হুইলারের মতে এই স্নানাগারটি একটি ধর্মীয় উদ্দেশ্যে নির্মিত হয়। পূজার্থীরা স্নান করে ছোট ছোট কক্ষে পোশাক করত এবং স্নানাগার সংলগ্ন মাতৃদেবতার মন্দিরে পুজো করত। ঠিক আছে, তারপর পড়তো এবং স্নানাগার সংলগ্ন মাতৃদেবতা পুজো করতো। এখান পর্যন্ত শেষ, পুজো করতো। এবার দেখে নাও তখনকার লোকেরা কিন্তু কতটা উন্নত ছিল, এখান থেকে কল্পনা করা যাচ্ছে। এখন আমাদের মনে হচ্ছে যে হ্যাঁ, একটা সুইমিং পুল আছে, তার পাশে ছোট ঘর আছে ড্রেস চেঞ্জ করার জন্য, কিন্তু আজ থেকে 3500 বছর পূর্বে মানুষের মধ্যে যে জ্ঞানটা ছিল, এটাই কিন্তু তাদের বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আর কিছুটা বাকি আছে, হয়তো 2টো ক্লাসে শেষ হয়ে যাবে পুরো সিন্ধু সভ্যতা। তারপরে কিন্তু আমি তোমাদের আলোচনা করব এমসিকিউ টাইপের কোয়েশ্চেন গুলো এই চ্যাপ্টার থেকে। তো ঠিক আছে।